বাংলাদেশের মাটি থেকে এবার একেবারে সরাসরি এবিপি আনন্দকে এবং নাম করে আমাকে আক্রমণ করা হচ্ছে। কি বলা হচ্ছে? এটার রসিকতার অংশ আছে। 28 লক্ষ কোটি টাকা নিয়ে বাংলাদেশ নিয়ে মিথ্যে প্রচার করার অভিযোগ করা হচ্ছে। আমি জানি না, বাংলাদেশ অনেক এগিয়ে গেছে নিঃসন্দেহে, ওখানকার কোনো পেশাদার সাংবাদিক হয়তো 28 লক্ষ কোটি টাকা দেখে থাকবেন। আমাদের দেশে অবশ্য পেশাদার সাংবাদিকরা গোটা জীবনে 28 কোটি টাকাও দেখেন না সাধারণভাবে, জোকস অ্যাপার্ট। দেখুন, এই কথা যদি জামাতপন্থী মৌলবাদী কোনো শক্তি বলতো, বিশ্বাস করুন আমি তার জবাব দেওয়ার জন্য 30 সেকেন্ডও ব্যয় করতাম না। তার কারণ যে তারা মাথার দাম নির্ধারণ করে, তারা হুলিয়া জারি করে, হয়তো কেউ এসে এখানে আক্রমণ করতে পারেন, প্রয়োজন মনে করতাম না অন এয়ার লাইভ অনুষ্ঠানে এর উত্তর দেওয়ার। কিন্তু এই মারাত্মক অভিযোগ এবং একেবারে নাম করে এই আক্রমণ করেছেন তিনি যে দলটা করেন, সেই দলটা একাধিকবার বাংলাদেশ শাসন করেছেন। বিএনপি দলের ডাকসাইটে নেতা এবং সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, তিনি একেবারে স্পষ্ট ভাষায় কি বলেছেন আপনাদের দেখাবো। তারপর যেহেতু একাধিক কথা তিনি বলেছেন, তার একটু উত্তর দিতে হবে এই দেশের, এই রাজ্যের মাটি থেকে। প্রথমে দেখাবো রিজভী সাহেব ঠিক কি বলেছেন। আপনাদের মিডিয়া কি একজন সুমন, এক ভদ্রলোক, মানে অহর্নিশি ক্রমাগতভাবে তিনি মিথ্যা অপপ্রচার করে যাচ্ছে। আমি তাকে একটা ভদ্রলোক বলেই মনে করতাম, দেখতে শুনতেও সুন্দর, কিন্তু মনটা এত অসুন্দর। বাংলাদেশের গোপালগঞ্জে একটা পরিবারে আগুন লাগিয়ে 5 জন পুড়িয়ে মেরে ফেলা হয়েছে, ওইটা তিনি ফলাও করে প্রচার করছেন। আজকে খেয়ে না খেয়ে বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার করছে। ওখানে যারা সত্যিকারের প্রগতিশীল অসাম্প্রদায়িক, তারা এই সমস্ত মিডিয়াকে বলে কি জানো, গদি মিডিয়া। এক একটা বয়ান, একটা ন্যারেটিভ তৈরি করছেন বাংলাদেশের বিরুদ্ধে। কারণ শেখ হাসিনার পতনটা একেবারেই মেনে নিতে পারছেন না। 28 লক্ষ কোটি টাকা পাচার হয়েছে শেখ হাসিনার আমলে। তাহলে এই কোটি টাকা কি, এই 28 লক্ষ কোটি টাকার কত টাকা পেয়েছেন সুবন্ধে বাবুরা, এটাও আপনারা বলুন, না হলে কেউ কিন্তু বলে দেবে। দেখুন রুহুল সাহেব, আপনি আমায় ভদ্রলোক বলেই মনে করেন, আমিও আপনাকে ভদ্রলোক বলেই তার উত্তরগুলো দেব। আপনি বলেছেন, দেখছিলাম, দেখতে শুনতে সুন্দর, আপনি অত্যন্ত সৌম্যদর্শন পুরুষ। আপনি ভারতের মিডিয়া নিয়ে একটা সার্বিক ছবি আঁকার চেষ্টা করেছেন। একটা অবশ্য সামান্য, আমার ক্ষমা করে দেবেন, আমি বয়সে আপনার থেকে ছোটই হব, অহর্নিশিটা কিন্তু অশুদ্ধ প্রয়োগ। আসল শব্দটা বাংলা ভাষায় অহর্নিশ, আপনি নিশ্চয়ই দেখে নেবেন ভবিষ্যতে। আবার বলছি, আমি ভদ্রলোক হিসেবে আপনার জবাবটা ফেরত দেব। প্রথম কথা, আপনি এত সহজে এবিপি আনন্দকে এই হাসিনাপন্থী বলে দাগিয়ে দিতে পারবেন না। রুহুল সাহেব, আপনাকে আমি মনে করিয়ে দেব যে আওয়ামী লীগের নির্বাচনের সময় প্রহসন হয়েছে ভারতীয় মিডিয়ার মধ্যে সম্ভবত একমাত্র এবিপি আনন্দ। আমরা পরিষ্কার বলি যে গণতন্ত্রের কোথাও কণ্ঠরোধ হচ্ছে। আদর্শ নির্বাচনের এটা ছবি নয়। কোন সময়? যখন শেখ হাসিনা বাংলাদেশের রাষ্ট্রপ্রধান, যখন আপনারা বিরোধী দল, তখন আপনারা কি ভাবছেন, শেখ হাসিনা কি ভাবছেন, আমরা ভাবিনি। আমাদের প্রতিনিধি একাধিক নির্বাচনে বৈধ পাসপোর্ট নিয়ে সেটা কভার করতে গেছে। সেই ছবি দেখে আমাদের মনে হয়েছে এটা গণতন্ত্রের বা গণতান্ত্রিক দেশের একটি নির্বাচনের আদর্শ ছবি নয়। আমরা পরিষ্কারভাবে বলেছি, পৃথিবী জোড়া এবিপি আনন্দের দর্শকদের সামনে তুলে ধরেছি যে হাসিনা বিরোধী যে আন্দোলন চলছিল যখন, তার একেবারে সত্যিকারের ছবি। এবং যখন সেই আন্দোলন চলছে, আরও একবার দর্শকদের মনে করিয়ে দিয়েছি এই অনুষ্ঠানে আমার সহকর্মী কৃষ্ণেন্দু অধিকারীকে এনে, যে বাংলাদেশের নির্বাচনটা যিনি কভার করেছেন, নিজে মুখে তিনি কি বলছেন, বাংলাদেশের নির্বাচন হয়েছে না নির্বাচনের নামে প্রহসন হয়েছে। আই রিপিট রুহুল সাহেব, সম্ভবত একমাত্র ভারতীয় চ্যানেল যারা এই ছবিটা তুলে ধরার সাহস দেখিয়েছে। আমি একবার দেখব কৃষ্ণেন্দুর সঙ্গে এই অনুষ্ঠানে সেই সংলাপ। আমি দ্রুত একবার আমার সহকর্মী কৃষ্ণেন্দু অধিকারীর কাছে যাব। কৃষ্ণেন্দু, তুমি দুটো ভোট বা এক্সটেন্সিভলি কভার করেছো, কতটা ফ্রি মুভমেন্ট ছিল কৃষ্ণেন্দু বাংলাদেশে ভোটের সময়, কি দেখেছিলে? দেখো, স্পষ্ট করে বললে ছিল না, কারণ আমরা যখন এয়ারপোর্ট থেকে নামলাম, প্রথমেই একটা সিম কার্ড ধরিয়ে দেওয়া হলো, গ্রামীণ সিম কার্ড, সেটা ব্যবহার করতে হবে।
এবং বেশ কিছু আওয়ামী লীগের যারা সদস্য, যারা আধিকারিক, তারা একদম রিসিভ করে আমাদের তো যত্ন করে গাড়িতে তুলে দিলেন, কোন হোটেলে থাকতে হবে, কোন হোটেলে থাকছো, হোটেল আদৌ নেওয়া হয়েছে কিনা, মানে যাবতীয় একটা নজরদারি এয়ারপোর্টে, ঢাকা এয়ারপোর্ট থেকে শুরু হয়ে গেল। এবং তারপর একটা পুলিশ এসে বলল যে আমাদের তারা সাহায্য করতে চায়, আমরা রিফিউজ করলাম। তারপর পরে আমরা বুথে ঢুকতে গিয়ে দেখলাম পরের দিন আর বুথে ঢুকতে পারলাম না। অর্থাৎ যে পুলিশ সাহায্য করার জন্য দেওয়া হয়েছিল, যে একজন বিদেশি সাংবাদিক যাচ্ছে, ওরা বিদেশি সাংবাদিক বলে, বিদেশি সাংবাদিক যাচ্ছে ভোট দেখতে যাবে যাতে কোনো সমস্যা না হয়, কিন্তু দেখা গেল ভোটেই বুথে ঢুকতে পারা গেল না। অর্থাৎ যে একটা গণতন্ত্রে একজন সাংবাদিক সব কিছু দেখবে, এটার একদম পরিসর ছিলই না। আর ভোট যা হয়েছে তাতে প্রহসন বললেই চলে। শেখ হাসিনা একবার ইনভাইট করেছিলেন আমাদের গণভবনে এবং বিদেশি সাংবাদিকদের ইনভাইট করেন, তা গিয়ে কেমন ভোট এলো সবাইকে বলতে দেওয়া হয়। তা আমরা প্রশ্ন করেছিলাম যে এখানে তো বিরোধীই নেই। তখন মানে সব শাসকের যে একরা হয়, তিনি উত্তর দিয়েছিলেন যে আমরা কি বিরোধী জোগাড় করে দেবো প্রার্থী? রাস্তাঘাটে চায়ের দোকান, আমরা যে হোটেলে থাকছি সেখানকার রিসেপশনিস্ট, মালিক, যে গাড়ি করে যাচ্ছি তার ড্রাইভার, সবাই দেখি একটা তাৎপর্যপূর্ণভাবে সবাই শেখ হাসিনার বিরোধী। আমরা খুব মানে কৌতূহল হলো এত বিরোধী কেন, এত বিরোধী কেন, তাহলে এত ভোটে যেতে কি করে শেখ হাসিনা? কিন্তু আমরা পরপর দুবার গিয়ে মালুম হলো যে যারা শেখ হাসিনার বিরোধিতা করছে তারা ভোটই দেয় না। যারা বিএনপির নেতা তারা কিন্তু ঠিক ভোটের আগে তাদের জেলে রেখে দেওয়া হয়েছে, অর্থাৎ তাদের জামিনও হচ্ছে না। যারা বিরোধী তাদের এখানে অধিকার নেই কার্যত। শাসক যেমন বধির থাকে, তিনি বধিরই থেকেছেন, বাস্তবটা একদম আলাদা ছিল। রুহুল সাহেব, আপনি তো বিএনপি দলেরই সিনিয়র যুগ্ম মহাসচিব, আপনি শুনলেন? আরেকবার কি চালাবো? একেবারে পরিষ্কার ওইখানে, ওই মাটিতে, ওই বাস্তবতায় দাঁড়িয়ে আমরা প্রতিবাদ করলাম যেভাবে তাদের বিএনপি নেতাদের, আপনার দলের নেতাদের জেলে রাখা হচ্ছে এবং সেই জেলে তাদের জামিন দেয়া হচ্ছে না। আজকে ঠিক চিন্ময় কৃষ্ণ দাসের সঙ্গে যেটা হচ্ছে, ঠিক সেইটা যখন আপনাদের দলের নেতাদের সঙ্গে হয়েছে, সেটাও এই ভারতের মাটিতে দাঁড়িয়ে আমরা প্রতিবাদ করেছিলাম। এখানেই শেষ নয়, এরপর যখন ছাত্র আন্দোলন হচ্ছে, উত্তাল বাংলাদেশ, রাজপথে স্বতঃস্ফূর্ত প্রতিবাদ। আমরা বারবার বলেছি যে বাংলাদেশের সরকার, বাংলাদেশের শাসক দল এবং ওই আওয়ামী লীগের যে স্টুডেন্ট উইং, ছাত্রলীগ, তারা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢুকে দিনের পর দিন অত্যাচার চালাচ্ছে, ভাঙচুর চালাচ্ছে, গণতন্ত্রের গলা টিপে ধরছে, রুহুল সাহেব মনে রাখবেন সমানভাবে এই পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে আমরা তার প্রতিবাদ করেছি। এই এবিপি আনন্দ করেছে, এই সুমন দে, যাকে আপনি আজকে নাম করে আক্রমণ করেছেন, সেও করেছে। আমার সমস্ত প্যানেলিস্ট, তাদের কাছে আমি কৃতজ্ঞ। তারাও বলেছেন, একেবারে গলা খুলে বলেছেন, মানবাধিকার আর গণতন্ত্র যেখানে আক্রান্ত হবে সেখানে এবিপি আনন্দ রুখে দাঁড়াবে, তারা সরব হবে। সেটা যদি বাংলাদেশে হয় সেখানে, সেটা যদি ভারতবর্ষে হয় সেখানে, যদি পশ্চিমবঙ্গে হয় সেখানে। উত্তরপ্রদেশ হলেও আমরা সরব হই, আমরা এখানে এই রাজ্যের আরজিকর হলে সরব হই, আবার যখন ঢাকাতে হচ্ছে তখনও সমান সরব হচ্ছে। আমরা পতাকার রং দেখে বা শাসকের পতাকা দেখে আমাদের সরবতা ঠিক করি না। আমি ঠিক এইখানে ঠিক কতটা কিভাবে আমরা বলেছিলাম, এই ঢাকায় যখন স্বতঃস্ফূর্ত ছাত্র মিছিল চলছে এবং তার ওপর সরকার গুলিবর্ষণ করছে, আমার মনে আছে একদিন কাউন্টার 200-তে পৌঁছলো, 200 জন মানুষের রক্তে রাস্তা ভিজল। এই বাংলার মাটিতে দাঁড়িয়ে এই এবিপি আনন্দ, রাষ্ট্রপ্রধান তখন শেখ হাসিনা, আমরা একই রকম সরব হয়েছিলাম। দেখুন, আপনাকে মনে করিয়ে দিই, সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে কার্যত রণক্ষেত্র বাংলাদেশ। দফায় দফায় চলছে সংঘর্ষ, বন্ধ স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, নামাতে হয়েছে সেনাবাহিনী। কিন্তু কেন এমন হবে? কেন পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারছে না সে দেশের সরকার? কেন রক্ত ঝরবে ছাত্রছাত্রীদের? কেন হিংসার আগুন ছড়াবে এইভাবে? কেন 25টা প্রাণ ঝরে যাবে? প্রতিবেশী হিসেবে উদ্বিগ্ন আমরা। একনায়কতন্ত্রের প্রবণতা কি স্পষ্ট এই শেখ হাসিনা সরকার এবং তার কর্মপদ্ধতির মধ্যে পরিলক্ষিত হচ্ছিল? আপনারা লক্ষ্য করবেন যে প্রথম দিন থেকে যখন ছাত্রদের মিছিল হচ্ছে, সেই মিছিলে গুলি চলছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাতের অন্ধকারে আওয়ামী লীগের গুন্ডা বাহিনী ঢুকে ছাত্রদের মারছে, খুন করছে, আমরা প্রতিবাদ করেছিলাম। তার কারণ হতে পারে সেই শক্তির সঙ্গে ভারতবর্ষের অত্যন্ত সুসম্পর্ক, কোনো অসুবিধে নেই, কিন্তু তার মানে গণতান্ত্রিক পরিসরটা তিনি যথেষ্ট দিচ্ছেন কি? বিরোধীদের গণতান্ত্রিক পরিবেশ দিচ্ছেন কি? মানুষের এই সরকারের ওপর কতটা ক্ষোভ পুঞ্জীভূত হলে 2 মাসের মধ্যে একটা আন্দোলন এই চেহারায় যায় যে প্রধানমন্ত্রীকে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়।
আর চতুর্থ মানে বারের প্রধানমন্ত্রী 4 মাস আগে মাত্র ক্ষমতায় এসেছিলেন। এরম বলা হচ্ছে যে এত কঠোর তার এই দমন নীতি এই ছাত্র আন্দোলনের ক্ষেত্রে শুরুতে নিয়েছিলেন, এই মৃত্যু মিছিল পতনটাকে ত্বরান্বিত করেছে। ছাত্র আন্দোলনের সঙ্গে যেভাবে হাসিনা সরকার দমন নীতি প্রয়োগ করছে আমরা সমর্থন করি না। পুলিশের গুলিতে রাজপথ ভিজিয়ে ছাত্রদের মৃত্যু একটি হলেও ভয়ঙ্কর খারাপ, এখানে তো সংখ্যা প্রায় 200 ছুঁই ছুঁই। এই যে প্রাণের অপচয়, এই ছাত্রদের রক্তে ভেজা রাজপথ, এইটা মানুষকে কাঁদাচ্ছে। হাসিনা সরকার অত্যন্ত কঠোরভাবে আন্দোলনকারীদের দমানোর চেষ্টা করছেন, অথচ ক্রমশ আন্দোলন বাড়ছে। মাননীয় রুহুল কবির রিজভী, আপনি শুনলেন? মনে পড়ল কিছু? আমাদের এই চ্যানেলের ট্যাগলাইন হচ্ছে সীমানা। সুতরাং যেখানে গণতন্ত্র আক্রান্ত হয়, যেখানে মানবাধিকার আক্রান্ত হয়, আমরা সীমাটিমা দেখি না। আমরা সমালোচনা করি, ক্ষমতায় কে আছেন আর বিরোধী চেয়ারে কে বসছেন আমরা দেখি না। দেশের মধ্যেও দেখি না, দেশের বাইরে তো দেখি না। আমি এইখান থেকে আপনি আরেকটা শব্দ নিয়ে আমার একেবারে নাম করে সমালোচনা করেছেন বলে জবাব দেওয়ার প্রয়োজন হচ্ছে, গোপালগঞ্জ। গোপালগঞ্জ নিয়ে কি বলেছি? গোপালগঞ্জ শব্দটাই এই অনুষ্ঠানে উচ্চারিত হয়নি আমার মুখে। একটা ভিডিও পোস্ট করেছিলেন কলকাতার যিনি ইসকনের প্রধান রাধারমন দাস, তিনি পরিষ্কার, আমি জিজ্ঞেস করেছিলাম, লোকেশন বলিনি, তার স্পষ্ট দুটো কারণ আছে। এক, আমরা জানতাম না লোকেশন এবং আমি নিশ্চিত ছিলাম না। আমরা সনাতনী সাংবাদিকতাতেও বিশ্বাস করি, নিরপেক্ষ সাংবাদিকতা। আমরা নিজেরা কনফার্ম না হয়ে খবর দিই না। ঠিক কী বলেছিলাম, আপনি যেহেতু এতটা আমায় আক্রমণ করেছেন গোপালগঞ্জের কথা বলে, একটু দেখিয়ে দিই। আপনাকে স্বাগত। আমি প্রথমেই যেটা জানতে চাইবো, আপনি সোশ্যাল মিডিয়ায় মারাত্মক একটি খবর এই মুহূর্তে পোস্ট করেছেন, সেটা হচ্ছে একটি হিন্দু পরিবারের 8 জনকে জীবন্ত পুড়িয়ে মারা হয়েছে, কিছু ফুটেজ সহ। একটু যদি ঘটনাটা বলেন। এমনি ভয়াবহ পরিস্থিতি আমরা জানি, আপনাদের বহু ইসকন সেন্টার বন্ধ করে দেওয়া হচ্ছে, এমনকি ইসকনের ভক্তদের ওপর বাংলাদেশি পুলিশ তাদের তুলে নিয়ে যাচ্ছেন, কিন্তু এই ঘটনা তো মারাত্মক। এটা কোথায় ঘটেছে এবং কি খবর আছে আপনার কাছে যদি বলেন? অ্যাকচুয়ালি এরকম অনেক ভিডিও আমাদের পাশে আসছে। রাত্রিবেলা, প্রত্যেক রাত্রিবেলা ওখানে বলা হচ্ছে কি যে যেখানে হিন্দুরা থাকেন, মাইনরিটিসরা থাকে, ওখানে এরকম মব গিয়ে ভাঙচুর করছে, মারধর করছে, আগুন থেকে বাড়িগুলো জ্বালিয়ে দিচ্ছে। তো আমাকে আজকে সকালে একজন পাঠিয়েছেন, ও বলেছেন কি আমার নাম জানাবেন না, কেন কি আমি ও এরিয়াতে থাকি, নাহলে আমার অসুবিধা হবে। তো এরকম আমরা অনেক চিত্র দেখছি, যেটা খুব দুঃখনীয়, খুব শকিং। অ্যাকচুয়ালি এত মেসেজ আসছে কি আমাকে এটা দেখে দেখে আমার শরীর খারাপ হয়ে গেছে। রুল সাহেব, শুনলেন? এতটা আক্রমণ করলেন, কোথাও আমায় বলতে শুনলেন? আমি বলছি আপনি হিন্দুত্বের সঙ্গে সাম্প্রদায়িকভাবে যোগ করতে চেষ্টা করলেন। হ্যাঁ রুল সাহেব, আমি ব্যক্তিগত বিশ্বাসে আস্তিক, মন্দিরে যাওয়া গর্বিত হিন্দু, মঠ মিশনে যাওয়া গর্বিত হিন্দু, কিন্তু পাশাপাশি আমি আপনার ধর্ম ইসলাম ধর্মের ক্ষেত্রেও সমান শ্রদ্ধাশীল, আমি বৌদ্ধ ধর্মের ক্ষেত্রে সমান শ্রদ্ধাশীল, আমি খ্রিস্টান ধর্মের ক্ষেত্রেও সমান শ্রদ্ধাশীল। আমরা পশ্চিমবঙ্গের শ্রীরামকৃষ্ণের মাটির বাসিন্দা। আমাদের এইভাবে কোনো একটা গণ্ডির মধ্যে আপনি বাঁধতে পারবেন না। ঠিক যেমনভাবে আমরা ওই আরজি করের বোনটার জন্য সরব হই, ঠিক তেমনভাবে রিজবানুর কাণ্ডেও সরব হই। ওখানে কোনো ধর্ম, কোনো ভেদাভেদ আমরা দেখি না। এই ট্যাগটা আপনি এবিপি আনন্দের গায়ে কিন্তু লাগাতে পারবেন না।